2024-এর আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি সময়ের অপেক্ষা, সেটা আর কেউ বুঝুক না বুঝুক স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝে গেছেন। আর সেই জন্যই বিভিন্ন রকম রাজনৈতিক পরিকল্পনা তিনি করছেন। স্বাভাবিকভাবেই রাজনীতি করতে এসেছেন, সেটা তিনি করবেন। কিন্তু কিন্তু একটার পর একটা প্ল্যান যে ফেল হয়ে যাচ্ছে। কি প্ল্যান ছিল? 1 নম্বর প্ল্যান ছিল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সংখ্যালঘু ভোটটাকে অন্তত নিজের দিকে রাখা। ফলে যদি সংখ্যালঘুর যে ডিভিডেন্ড ভোট ব্যাঙ্কটা আছে সেটা ওই 30-31% নিজের দিকে রাখতে পারেন, অন্তত 2019-এর কাছাকাছি ফলাফল হবে। এর পাশাপাশি আরেকটা যেটা প্ল্যান বি ছিল, সরাসরি তো সিপিএমের সঙ্গে জোটে যাওয়া সম্ভব নয়, তাই সিপিএমকে বিজেপির ভোট কাটুয়া হিসেবে প্রমোট করতে হবে। কিন্তু দুটো প্ল্যানই যে সখাত সলিলে ডুবে যেতে বসেছে। সিপিএমকে যে ভোট কাটুয়া হিসেবে করা হবে, সেই সিপিএম যে ক্যাপ্টেনকে খুঁজে পেয়েছিল তাকেই যে এখন কার্যত লুকিয়ে রাখতে হচ্ছে। ফলে প্ল্যান এ বি সব কিছু ভেস্তে যাচ্ছে। আর এই রাজ্যে 2019-এর থেকে অনেক ভালো ফলাফল করার জায়গায় চলে যাচ্ছে বিজেপি। আর সেটা যদি একবার হয়, নবান্নের গদি কি টিকে থাকবে? ফলে আতঙ্ক কি ক্রমশ গ্রাস করছে তৃণমূল কংগ্রেসকে? ব্যাখ্যা করব সবটা, দেখুন শেষ পর্যন্ত। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, 2021-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ভেবে নিয়েছিল তারা অপরাজেয়, অপ্রতিরোধ্য, এবং তারপর ভোট পরবর্তী হিংসায় বিজেপিকে মেরে গুঁড়িয়ে একদম ঘরে ঢুকিয়ে দেওয়া গিয়েছিল। ভেবেছিল এইভাবেই রাজ্যটা দখলে থাকবে। কিন্তু খেলা যে এত তাড়াতাড়ি ঘুরে যাবে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার পর এইভাবে যে নাকে দড়ি দিয়ে তৃণমূলকে ঘুরিয়ে দেবে, এটা কেউই বোধহয় ভাবতে পারেননি। আর বাস্তবে সেটাই হচ্ছে। যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর দুর্নীতির ছাপ চেপে বসছে, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ বাড়ছে এবং 2024-এ ভরাডুবি হওয়াটা যেন সময়ের অপেক্ষা, সেই দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলায় নাকি অপ্রতিরোধ্য বিজেপির বিজয় রথ থামিয়ে দিয়েছেন, তিনি বুঝলেন 2024টা আর একা একা করা যাবে না। তাই তিনি ছুটলেন পাটনা, তিনি ছুটলেন বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি, এবং সেখানে একদা যাদেরকে গালি দিতেন, যাদের বিরোধিতা করে এই রাজ্যে ক্ষমতায় এসছেন, সেই সিপিএম এবং কংগ্রেসকে দুপাশে বসিয়ে ফিশ ফ্রাই, চা, বিরিয়ানি সব কিছু খেলেন এবং তারপর সম্মিলিতভাবে বাংলা নিয়ে একটা পরিকল্পনা করা হলো। বাংলায় খুব স্বাভাবিক হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল জোট করবে, একই মতাবলম্বী তারা, সুতরাং সেই জোটে কোনো অসুবিধা নেই। এবং কংগ্রেসকে ওই তাদের যেটা দুটো সিট আর আরও এদিক ওদিক একটা দুটো যদি দিয়ে দেওয়া হয়, কংগ্রেসও বলবে বৃহত্তর স্বার্থে বিজেপিকে রুখতে আমরা এই জোট করতে বাধ্য হলাম। অধীর চৌধুরীরা ভুলে যাবেন তখন তৃণমূল দুর্নীতিবাজ, বা তৃণমূল নেতাদের এতদিন যে কথা তিনি বলেছিলেন তার আরেকবার সংসদে যাওয়া পাকা হয়ে যাবে। সুতরাং কংগ্রেসকে পাওয়া গেল। কিন্তু সিপিএমের সঙ্গে তো সরাসরি জোট করা যাবে না। সিপিএম বিরোধিতা করে যে দলটা জন্ম হয়েছে, সেই সিপিএমের সঙ্গে জোট করলে আর নিজের ভোটটা বাঁচিয়ে রাখতে পারবে? তাই উপায় কি? তাই উপায় হচ্ছে সিপিএমকে ফুলিয়ে ফাঁপিয়ে ফানুস করে একটু দেখানো, যাতে বিজেপির ভোটটা একটু কেটে যায়। বিজেপি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে যদি ভোটটা একটু সামান্য আসে, তাহলেই মোটামুটি অনেকগুলো আসন বেরিয়ে যাবে। আর সেই জন্যই সিপিএমকে হাওয়া দেওয়া শুরু হয়ে গেছে। আর সিপিএমও দেখছে লোকসভায় শূন্য হয়েছি, বিধানসভায় শূন্য হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে নবান্নে গেলে ফিশ ফ্রাইটা জোটে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বা সাপোর্ট করতে অসুবিধা কোথায় আছে? মুখে দেখাবো ছদ্ম বিরোধিতার যুদ্ধ, এই কথা বললেই বা শুনলেই আমার বাম বন্ধুরা অত্যন্ত রেগে যাবেন, কিন্তু বাস্তব তো সেই কথাই বলছে। কালকে শুভেন্দু অধিকারীই বলেছেন, আপনারা দেখেছেন যে বামেদের ইনসাফ যাত্রা হয়েছে। সেই ইনসাফ যাত্রার পর বামেরা তাদের ক্যাপ্টেন খুঁজে পেয়েছে। কে না? মীনাক্ষী মুখার্জি। খুব ভালো একজন পড়াশোনা জানা, শিক্ষিত, ভালো নেতা বা নেত্রী, সে যে দলেই যে মতেই বিশ্বাসী হন না কেন, তিনি পশ্চিমবঙ্গে আসুন এবং সেই পশ্চিমবঙ্গে এসে তিনি তার যদি রাজনৈতিক পরিপক্কতা, রাজনৈতিক যে দূরদৃষ্টি আছে, সেটাকে তিনি সামনে আনতে পারেন এবং সেই জায়গা থেকে রাজনৈতিক বলে ক্ষমতায় আসতে পারেন, তাহলে অসুবিধার কী আছে? মীনাক্ষী মুখার্জিকে নিয়ে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই, বা তিনি যেরকম সরল সাদাসিধে একটা জীবন দেখাচ্ছেন সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। অসুবিধাটা হচ্ছে এই তৃণমূল এবং সিপিএমের অঘোষিত বোঝাপড়াটা। কীরকম? দেখুন, এই যে ইনসাফ যাত্রা,
প্রথমতই এই একটা কি আছে না, বঙ্গপ্রেমী না কি একটা, কি চট্টোপাধ্যায়ের একটা দল আছে, কি পক্ষ ওই নামটাও ভুলে গেছি, তারা এখানে বিজেপিকে ঢুকতে দেবে না। কেন? কেননা তারা বহিরাগত, বাংলার কালচার বোঝে না। আচ্ছা বলুন তো, বাংলার কোন কালচারে, কোন সংবিধানে, কোন ব্যাকরণে এই ইনসাফ শব্দটা বাংলা শব্দ? সেই ইনসাফ যাত্রা নিয়ে সিপিএম প্রায় 2 মাসের কাছাকাছি গোটা বাংলা চষে বেড়ালো, এবং সেখানে কিন্তু কোনো পুলিশি বাধা নেই, কোনো তৃণমূলের বাধা নেই, তাদেরকে হাইপ দেওয়া হলো, এবং যারা অনুপ্রাণিত সংবাদ মাধ্যম তারা সেটাকে ফোকাস করলো। তারপর ব্রিগেড হলো, গীতাপাঠের অনুষ্ঠান হলে সেখানে মিউনিসিপ্যালিটির তরফ থেকে জল পাওয়া যায় না, পুলিশের কোনো রকম কোনো ব্যবস্থা থাকে না, সেই দিনকে টেট পরীক্ষা করিয়ে ভিড় কমানোর চেষ্টা করা হয়। আর বামেদের ইনসাফ যাত্রা হলে সেখানে কিন্তু লোক সাপ্লাই দেওয়া হয়। যাই হোক, সেসব তো হলো। তারপরেই ক্যাপ্টেন মীনাক্ষী অনেক কথা বললেন, কিন্তু এই ক্যাপ্টেন মীনাক্ষী শেষ পর্যন্ত আর তো ভরসার জায়গা হতে পারছেন না। এই ক্যাপ্টেন মীনাক্ষীকে নন্দীগ্রামে পাঠানো হয়েছিল, যেটা শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম। তিনি অভিযোগ করলেন যে যেটুকুনি বিজেপির হিন্দু ভোট আছে সেই হিন্দু ভোটটা যদি কাটা যায়, এবং সেইটা করতে গিয়ে মানুষ বুঝে গেল, বুঝে যাওয়ার পর জামানত বাজেয়াপ্ত করে দিল। 6,000 না কত ভোট পেয়েছিলেন, 2.something%। এখন ব্রিগেড এত বড় সাফল্য পেয়েছে, তাহলে সেই সাফল্যের জায়গা থেকে নিশ্চয়ই মীনাক্ষী মুখার্জিকে লোকসভা নির্বাচনে সিপিএম টিকিট দেবে, আর সেই টিকিট দেওয়ার জায়গাটাই খুঁজে পাচ্ছে না। একটা মত উঠছে তিনি নাকি কুলটির বাসিন্দা, সুতরাং আসানসোলে তাকে টিকিট দেওয়া হোক, কেউ বলছেন বর্ধমান দুর্গাপুরে তাকে টিকিট দেওয়া হোক, আবার একদল বলছেন মুর্শিদাবাদে তাকে টিকিট দেওয়া হোক, আবার একদল বলছেন যে না না, এইসব লোকসভার আসনের মধ্যে তাকে লুকিয়ে রেখে লাভ নেই, গোটা বাংলা জুড়ে প্রচারে তাকে কাজে লাগানো হোক। আচ্ছা বলুন তো, এই যে একজন ক্যাপ্টেন উঠে এসছেন, অনেকেই বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, আগামী দিনে বাংলার ভবিতব্য হচ্ছেন মীনাক্ষী মুখার্জির মতো নেতৃত্ব। আবারও বলছি, মীনাক্ষী মুখার্জিকে নিয়ে আমার কোনো ব্যক্তিগত প্রশ্ন নেই, তিনি সত্যিই সৎ রাজনীতিবিদ হিসেবে উঠে আসুন এবং রাজ্যটাকে একটা দিশা দিন, খুব ভালো, আমার সমর্থন থাকবে সেখানে। কিন্তু যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর একটা বিকল্প মুখ, এবং শুভেন্দু অধিকারীর গায়েও দাগ আছে, এই মীনাক্ষী মুখার্জির মতো সৎ মুখ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত দিনের কথা মনে পড়ে যাচ্ছে, তিনি বাইকে করে সবাই আসছেন, সাদামাটা জীবনযাপন করেন, এইসব কথাবার্তা শুনছি আর ভাবছি যে সত্যি এটা কি তৃণমূলের আইটি সেলের প্রচার নয়? কোথাও গিয়ে বোঝানো যে দেখো শুভেন্দু অধিকারীর থেকেও ভালো মুখ বাংলা পেয়ে গেছে, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা একটু থাবা বসাও, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তুলনাটা কেন করতে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় সিপিএমের বা বামেদের কি ভালো মুখ কেউ নেই? তাকে অতীত দিনের গীতা মুখোপাধ্যায়ের সঙ্গে তুলনা করতে পারত, তাদের তো একজন বলিষ্ঠ মুখ। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, এরকম অনেক মুখ তো ছিল, সেই সব তুলনা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। অর্থাৎ এইখানে একটা 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 বেড়াজাল তৈরি করা দেয়, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হচ্ছে মীনাক্ষী মুখার্জি, শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারীকে দেখে যারা বিজেপিকে ভোট দেবেন ভাবছিলেন, তারা নতুন করে ভাবনা চিন্তা করা শুরু করুন। আর তাহলে যদি এই অবস্থাই হয়, তাহলে তার জন্য আসন খুঁজতে হচ্ছে কেন? তিনি বাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, তিনি ভবিষ্যতের বাংলার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাল্টে দেবেন। শুভেন্দু অধিকারীরা পারবেন না, তাহলে যে আসন থেকে হবে, এত বড় ব্রিগেড করা হয়েছে, সেই আসন থেকেই তো তিনি জিতবেন। এমনকি কোন আসনটা হবে সেই আসনটাও তো ঠিক করা যাচ্ছে না। আসলে প্রবলেমটা অন্য জায়গায়। নন্দীগ্রামে গিয়ে 2% না 2.5% ভোট পেয়েছিল। এইবার লোকসভা নির্বাচনে হলে সেইটুকুনিও যদি না জোটে, একটা বিধানসভার মধ্যে 2% ভোট আর একটা লোকসভা আসনের মধ্যে যদি সেটা ওই 2-2.5%-এ নেমে আসে, আগামী দিনে আর তো এই প্যাকেজটাকে খাওয়ানো যাবে না। কেননা 2024-এর থেকেও এর পরবর্তী যে বিধানসভাটা হবে, সেইখানে মীনাক্ষী মুখার্জিদের তুলে আনা, তাদেরকে ফোরকাস্ট করাটা তো অত্যন্ত জরুরি। সেই জন্যই এবার কি আর লোকসভা আসনে টিকিট দেওয়ার কথা ভাবা যাচ্ছে না। অবশ্য যদি সেই সেটিংয়ের গল্পটা হয়, সেখানে তো অন্য জিনিসও হতে পারে, পিছন থেকে তৃণমূল একটু ভোট দিয়ে এখানে একটু ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারে, কিন্তু তাতে মুশকিল আছে। ওই অঙ্কে যদি তৃণমূল ভোট করাতে যায়, আলটিমেটলি ভোট কেটে সেখানে বিজেপি বাজিমাত্রা করে না বেরিয়ে চলে যায়। সুতরাং দুদিকে শাঁখের করাতের প্রবলেম হয়ে যাচ্ছে। তাহলে শুভেন্দুর বিকল্প মুখ, অথচ
তাকে টিকিট দেওয়ার মতো জায়গায় নেই, তাকে জামানত বাজেয়াপ্ত থেকে বাঁচবে কিনা সেই জায়গাটাই নেই। আর যদি বিধানসভার পরে এই লোকসভা ভোটেও সেটা হয়, তাহলে আগামী দিনে প্রজেক্ট করার মতো জায়গা নেই। এবার উপায়টা কি হবে? এবার আমি আরেকটা জিনিস শুনছিলাম, যেসব বাম বন্ধুরা বলছিলেন বিজেপি এবং তৃণমূলের সেটিং আছে, নাগপুরের আশীর্বাদ পেয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জেলের বাইরে আছে, এই নিয়ে আপনারা কেন কথা বলেন না? তো তাদেরকে একটাই শুধু প্রশ্ন করেছিলাম, ঠিক বলেছেন, সেটিংটা এখানে আছে, তাহলে পাটনা বলুন, বেঙ্গালুরু বলুন, মুম্বাই বলুন, দিল্লি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে রাহুল গান্ধী আর সীতারাম ইয়েচুরি কেন বসলেন? আপনারা কেন বলতে পারলেন না যে ঠিক আছে, আমাদের ভোট পরবর্তী জোট যা হবে, যে সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো অবস্থাতেই যে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেই মঞ্চে আমরা যাব না। বলে আমরা তো সবসময় বিজেপি বিরোধী অবস্থান নিয়েছি, আমরা সেখানে যাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছে, কেন গেছে প্রশ্ন করুন। বললাম প্রশ্নটা আমি করবো না, প্রশ্নটা আপনারা করুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেছে, আপনারা সেইখানে কেন প্রশ্নটা করলেন না যে আপনি কেন এসছেন, আপনি তো বিজেপির সঙ্গে সেটিংয়ে থাকেন। এবং কেন আপনারা বাকি জোট সঙ্গীদের বললেন না, না না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় তিনি বাংলাকে যা করেছেন সেই জায়গা থেকে কোনো আপোষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে থাকবে আমরা থাকবো না। তখন তাদের বক্তব্য হচ্ছে যে অনেক ভাবনা চিন্তা করে অবশ্য বেরিয়েছিল থিওরিটা, যে দেখুন আমাদের এখন যা রাজনৈতিক অবস্থা, সেখানে আমরা এইটা বলার মতো জায়গায় নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো না। কেননা বাংলার মানুষ আমাদের সেই পরিমাণ আসন সংখ্যা দেয়নি। আজকে যদি আমাদের হাতে 30-35টা আসন থাকতো, আমরা অবশ্যই করে বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে আমরা যাব না। তাহলে আপনারা বলুন দায়িত্ব নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই জায়গা থেকে বিজেপি ওদের সঙ্গে সেটিং করে চলছে। সুতরাং আগামী যে লোকসভা নির্বাচন আসছে, বাংলা থেকে 30-35টা আসন বামেরা পাবে, বিকল্প রাজনীতি হচ্ছে বাম। সুতরাং এই জায়গা থেকে কংগ্রেসের সঙ্গে তোমরা থাকতে পারো বা অন্য দলের সঙ্গে তোমরা যা খুশি করতে পারো, আমরা এই জোটে নেই, আমরা এককভাবে 30-35টা আসন নিয়ে আসছি। সেই কথা কেন তোমরা বলতে পারছো না ভাই? আসলে একটা কথা দেখুন, ভাবের ঘরে চুরি করতে করতে যুক্তি সাজাতে সাজাতে এই জায়গাতেই চলে আসে একটা দল, যারা রাজনৈতিকভাবে একটি রাজ্যে তৃণমূল কংগ্রেস, যার গায়ে দুর্নীতির ছাপ লেগে গেছে বলে তারাই দাবি করছে, তৃণমূলের মাথা থেকে পা অবধি সকলেই দুর্নীতিগ্রস্ত, বিজেপির আশীর্বাদ না থাকলে এই রাজ্যে তৃণমূল থাকবে না বলে যারা দাবি করছে, তারা রাজনৈতিকভাবে সেই তৃণমূলকে একটি রাজ্যে হারাতে পারে না। তারা নাকি সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে আটকে দেবে এবং সেইখানে বিকল্প সরকার করবে। আসলে দিগ্ভ্রষ্ট একটি রাজনীতিতে তারা চলছেন, এবং সেটার হিসেবেই 2011-তে হারাবার পর 2016-তে কমেছে, 2019-এ শূন্য হয়েছে লোকসভায়, 2021-এ বিধানসভায় শূন্য হয়ে গেছে, ভবিতব্যটা মহাশূন্যের দিকে যাচ্ছে। আর এই জায়গাতে কি যে ফেরত আসার কোনো জায়গা নেই, এটা বুঝে গিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি আত্মসমর্পণ করে দিয়েছে বাম নেতৃত্ব, এবং সেই জন্য তার নির্দেশেই এইভাবে একটা ইনসাফ যাত্রা 2 মাস ধরে হবে বিনা বাধায় গোটা রাজ্য জুড়ে। তারপর এত বড় ব্রিগেড হবে যেখানে অক্সিজেন সাপ্লাই করবে তৃণমূল কংগ্রেস, এবং সেটা দেখিয়ে ক্যাপ্টেন হবে, এবং বিজেপির যে জায়গাটা আছে সেখানে ভোটটা যদি কাটা যায়, সেই অঙ্কই কি খেলে যাবে, যাতে করে আগামী দিনে একটা দুটো এখানে ওখানে জনপ্রতিনিধি জুতে যেতে পারে, সেটাও তৃণমূলের আশীর্বাদে। সেই খেলাটাই কি শুরু হয়েছে। ফলে এই যে ক্যাপ্টেন, এই যে ইনসাফ যাত্রা, এই যে ব্রিগেড, পুরোটাই কিন্তু ফাঁপানো ফানুস বলে দেখা যাচ্ছে। এবং আলটিমেটলি এই রাজ্যে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে, সেই লড়াইয়ে একমাত্র আন্তরিক কিন্তু বিজেপিকেই দেখা যাচ্ছে। এই ফর্মুলা কি বাংলার মানুষ বুঝছে? এবং সেই বোঝাটা যদি সত্যি সত্যিই বাড়তে থাকে, তাহলে 2024-এর ইলেকশানে কিন্তু আবারও সেই বাইপোলার ইলেকশন হবে, যেমন 2021-এ হয়েছিল। আর 2021-এ বাংলার মানুষ যে ভুলটা করেছিল, 2024-এর খুব সম্ভবত সেটা করবে না। মানুষের কাছে যে কনফিউশনটা ছিল যে মুখটাকে, বিজেপি যদি বিকল্প হয়, বিজেপির মুখটাকে, আজকে শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা করে দিয়েছেন, সেখানে কিন্তু মানুষের কাছে বিকল্প মুখ আর নতুন করে ভাবতে হচ্ছে না। আর তাই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি যাই করুক না কেন তৃণমূল কংগ্রেস, যতই পাশ থেকে তাতে ধুনো দিক রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিরা, শেষ পর্যন্ত এই বাংলায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিককে, এটা বোধহয় ছবিটা বাংলার মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তার ফলাফলটা 2024-এর ইলেকশনের ইভিএমটা যখন খোলা হবে, তখন যেন আরও স্পষ্ট হয়ে যাবে। কি বলবেন
তৃণমূল কংগ্রেসের সঙ্গে সত্যিই কি সিপিএমের একটা বোঝাপড়া আছে, যার প্রোডাক্ট ইনসাফ যাত্রা এবং বাকি সব কিছু? নাকি সেটিংটা সত্যিই বিজেপি আর তৃণমূলের মধ্যে আছে, মাঝখান থেকে সত্যিই মীনাক্ষী মুখার্জিরা ক্যাপ্টেন হিসেবে উঠে আসছেন এবং এই বাংলার আগামী দিনের মুখ ভবিষ্যৎ তারাই? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।